আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো পাইপলাইন। এটি মূলত একটি সাউথ কোরিয়ান সাসপেন্স থ্রিলার মুভি, যেখানে এমন একজন জিনিয়াস চোরকে দেখানো হয়েছে যার কাজে ছিল শহরের বিভিন্ন জায়গার মাটির নিচে থাকা পাইপলাইনের মধ্যে ছিদ্র করে সেখান থেকে তেল চুরি করা। আর তাদের শহরেরই মাটির নিচ দিয়ে প্রায় 12,000 কিলোমিটার লম্বা ইন্টারন্যাশনাল তেল সাপ্লাইয়ের লাইন রয়েছে, যেটার মাধ্যমে প্রতি মুহূর্তে প্রায় মিলিয়ন মিলিয়ন লিটার তেল সাপ্লাই করা হয়। তাই এটাই ছিল কোরিয়ার সবচাইতে বড় তেল সাপ্লাইয়ের লাইন। তো সেই জিনিয়াস চোর তখন তার পুরো টিমকে নিয়ে সেই ইন্টারন্যাশনাল পাইপলাইন ছিদ্র করে তেল চুরির মিশনে নামি, যেটা ছিল তাদের জীবনের সবচাইতে কঠিন মিশন। তো কিভাবে তারা এই মিশনের প্ল্যান তৈরি করেছিল এবং এই মিশনে যাওয়ার পর তাদের সঙ্গে কি কি ঘটেছিল, আর তারা কি তাদের এই মিশনে সাকসেস হতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক তেল চুরির মিশনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা সেই শহরের একটি আন্ডারগ্রাউন্ড দেখতে পাই। আর এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে ছিল কোরিয়ার সবচাইতে বড় পাইপলাইন, যে পাইপলাইনটির মধ্য দিয়ে তেল সাপ্লাই হয়। আসলে এখানকার বিভিন্ন জায়গাতে প্রায় 1200 পাইপলাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই সমস্ত পাইপলাইনগুলোতে এখান থেকেই তেল সাপ্লাই দেয়া হয়। এরপর আমরা ড্রিলবিট নামক একজন ছেলেকে দেখতে পাই। ড্রিলবিট আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন কুখ্যাত চোর। এমনকি তেল চুরির কাজ করে এখন সে অনেক টাকার মালিক হয়েছে। সে আসলে এই তেলের পাইপলাইনগুলোতে ছিদ্র করে এখান থেকে প্রচুর পরিমাণে তেল চুরি করে। তবে স্ট্রয় কাজগুলো কিন্তু নিজের জন্য নয়, বরং বিভিন্ন মানুষের সঙ্গে ডিল করে সেই কাজগুলো করে। তার প্রধান কাজ হচ্ছে পাইপলাইনে ছিদ্র করে একটি লাইন তৈরি করে দেয়া, যেটার মাধ্যমে সে যার সঙ্গে ডিল করেছে সে তখন এই লাইনের মাধ্যমে নিজের ইচ্ছে মতো তেল নিতে পারবে। তবে এই তেলের পাইপলাইনে ছিদ্র করা কোনো সাধারণ কাজ নয়, কারণ এতে অনেক বড় ঝুঁকি রয়েছে। আসলে তেলের পাইপলাইনে ছিদ্র করতে গিয়ে যদি কোনো রকমের ভুল হয়ে যায়, তাহলে সেখানে বিস্ফোরণের ফলে তার মৃত্যুও হতে পারে। এমনকি যদি সে কোনোভাবে ধরা পড়ে যায়, তাহলে তার জরিমানার সাথে সাথে জেল তো আছেই। কিন্তু ড্রিলবিট এসবের কোনো পরোয়া করে না, কারণ সে ছিল পাইপলাইনে ড্রিল করতে অনেক এক্সপার্ট, আর তাই তার নাম হয়েছে ড্রিলবিট। তবে যেহেতু এই কাজটি অনেক ঝুঁকিপূর্ণ, তাই সেই কাজের জন্য ডিলারদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নেয়। আর এই টাকার পরিমাণ ছিল একটি ছিদ্রের জন্য প্রায় 1,25,00,000 টাকা। তাই ড্রিলবিট অনেকদিন ধরে এই কাজ করতে করতে বর্তমানে সে অনেক টাকার মালিক হয়েছে। তবে এখনও সে তার কাজগুলো চালিয়ে যাচ্ছে। এবার আমরা স্ট্র নামক একজন ডিলারকে দেখতে পাই, যে কিনা একজন দালালের মাধ্যমে ড্রিলবিটের সন্ধান পেয়েছে। তাই সে টাকা নিয়ে ড্রিলবিটের সঙ্গে ডিল করেছে। তবে সেই দালাল যাকে ড্রিলবিট বলে পরিচয় করিয়ে দিয়েছে, সে আসলে আসল ড্রিলবিট ছিল না। সে ছিল একজন সাধারণ কর্মচারী, যার কিনা ড্রিল সম্পর্কে কিছুটা আইডিয়া ছিল। আসলে ড্রিলবিট যেহেতু শুধুমাত্র একটি ছিদ্রর জন্য প্রায় 1,25,00,000 টাকা নেয়, তাই এই দালাল অতিরিক্ত লাভের জন্য সাধারণ একজন কর্মীকে ড্রিল করতে পাঠিয়েছে, যাতে করে তাকে কিছু টাকা দিয়ে সম্পূর্ণ টাকা সে নিজেই নিয়ে নিতে পারে। এবার সেই কর্মী তার মোবাইলে টাইমার সেট করে যখন সেখানে ড্রিল করছিল, তখন সে সেখানে টাইম মেনটেন করতে পারছিল না। আসলে এই পাইপলাইনটি ছিদ্র করতে সময় এবং চাপ সবকিছুর দিকেই নজর রাখতে হয়, কিন্তু সে যেহেতু এসব কাজে একদমই এক্সপার্ট ছিল না, তাই সে পাইপলাইনে অনেক বেশি প্রেসার দিয়ে ফেলে, যার ফলে সেখানে অতিরিক্ত প্রেসার, সেই সাথে ছোট্ট একটু আগুনের ফুলকির কারণে সঙ্গে সঙ্গে সেই পাইপলাইনে আগুন লেগে যায়, আর সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। আর এমন পরিস্থিতি দেখে দালাল তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেখানে বিস্ফোরণের আগে সেই কর্মী এবং স্ট্র সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু স্ট্র এখানে সঙ্গে সঙ্গে সেই কর্মীকে ধরে, আর সে তাকে বলে, ভণ্ড কোথাকার, তোদের জন্য আমার কতগুলো টাকা নষ্ট হলো, আমার টাকা ফেরত দে। কিন্তু টাকা তো আসলে সেই দালাল নিয়ে চলে গিয়েছে। এবার স্ট্র এখানে আরো বলে, তোদের জন্য আমার টাকা তো গিয়েছেই, তার উপর আবার এখন এখানে পুলিশের তদন্ত হবে। তারপর যদি আমি ধরা পড়ে যাই, তাহলে তো আমার জীবনটাই শেষ, কারণ এত বড় বিস্ফোরণের কারণে নিশ্চয়ই পুলিশ এখানে আসবে। এরপর তদন্ত করতে করতে হয়তো তারা আমার কাছেও পৌঁছে যাবে। এবার দেখা যায় কিছুক্ষণ পরেই সেখানে সত্যি সত্যিই পুলিশ চলে এসেছে, আর তারা পুরো টিম মিলে জায়গাটিকে সিল করে এখানকার তদন্ত করছে। প্রথমে তারা সেখানে পুড়ে যাওয়া সমস্ত জিনিসগুলোকে ঠিক করছিল, কিন্তু হঠাৎ করেই তারা সেখানে একটি ড্রিল মেশিনের ড্রিলবিট খুঁজে পায়, কারণ এটা ছিল একটি তেলের পাইপলাইন। এখানে তো ড্রিলবিট থাকার কোনো কথাই ছিল না, তার মানে নিশ্চয়ই কেউ না কেউ ষড়যন্ত্র করে এখানে আগুন লাগিয়েছে। এখানকার সমস্ত পরিস্থিতি দেখে পুলিশেরা এটাই মনে করছিল। তো এই সমস্ত পুলিশদের মধ্যে একজন পুলিশ ছিল মানসিক। মানসিক আসলে এমন একজন পুলিশ ছিল যাকে কিনা সিনিয়র পুলিশ তো দূরের কথা, এমনকি তার জুনিয়র পদে থাকা পুলিশরাও সম্মান করে না।
আসলে মানসিককে তারা সবাই অপদার্থ মনে করত, কারণ আজ পর্যন্ত মানসিক কোনো কেসই সলভ করতে পারেনি। তাই মানসিক নিজেকে প্রমাণ করার জন্য সবসময় কোনো না কোনো কেস সলভ করার চান্স খোঁজে। আর আজকে যখন সে পাইপলাইনের কাছে ড্রিল বিট খুঁজে পায়, তখন সে এখানে অনেক স্মার্ট সাজার চেষ্টা করছিল। সে এখানকার সিনিয়র অফিসারদেরকে বলছিল যে আজ থেকে প্রায় 5 বছর আগে আরেকটি পাইপলাইনে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। একজন চোর সেই পাইপলাইনের পাইপটিকে ড্রিল মেশিনের মাধ্যমে ছিদ্র করেছিল। তাই মানসিকের কাছে মনে হচ্ছিল যে সেই চোরই হয়তো আজকে এই কাজটি করেছে। আর ওই চোরকে 5 বছর আগে নাকি অ্যারেস্ট করা হয়েছিল। তাই মানসিক এখানে তার সিনিয়র অফিসারকে বোঝানোর চেষ্টা করছিল যে 5 বছর আগে সেই ফাইল ঘাটলে হয়তো সেই চোরকে পাওয়া যেতে পারে। কিন্তু অফিসার এখানে মানসিকের কথার কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ এখানে তার কথার কেউ কোনো মূল্যায়নই করে না। এরপর আমরা জেনারেল নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা একটি গাড়ির ট্যাঙ্ক থেকে তেল চুরি করছিল। আসলে জেনারেলই ছিল সেই দালাল, যে কিনা ড্রিল বিটের বদলে সেই কর্মীকে পাঠিয়েছিল। তো জেনারেলকে খুঁজতে খুঁজতে স্ট্র সেখানে চলে আসে, আর সে জেনারেলকে সেখানে মারতেই যাচ্ছিল, কারণ সে ভুল মানুষকে কেন সেখানে পাঠিয়েছে। কিন্তু জেনারেল এখানে তাকে বলে, আসলে আমি বাধ্য হয়েই তাকে পাঠিয়েছি, কারণ ড্রিল বিট তো একটি ছিদ্র করতেই 1,25,00,000 টাকা নেয়, আর সেখানে এই কর্মী নিত অনেক কম। কিন্তু আমি ভাবতে পারিনি যে এমন কিছু ঘটবে। এরপর স্ট্র তাকে বলে, ঠিক আছে, তুই যা করেছিস করেছিস, কিন্তু আমি আমার টাকা লস করতে পারবো না। 24 ঘন্টার মধ্যে আসল ড্রিল বিটকে আমার কাছে নিয়ে আসবি, আমি ওর মাধ্যমে আরেকটি লাইন থেকে তেল নেব। এরপর আমরা আসল ড্রিল বিটকে দেখতে পাই, যে কিনা সবসময় অনেক চিল মুডে থাকে। ড্রিল বিট আসলে আগে অনেক গরিব ছিল, তবে পরবর্তীতে সে ইঞ্জিনিয়ার হয়। কিন্তু যখন সে এই সমস্ত ধান্দার মধ্যে ঢোকে, তখন তার কাছে এত পরিমাণ টাকা আসতে থাকে যেন সে টাকার একটি মেশিন হয়ে যায়। আর ড্রিল বিটে এই ধান্দা শুরু করেছিল প্রায় 5 বছর আগে। আসলে মানসিক যেই চোরের কথা বলছিল সেটা আসলে ড্রিল বিটই ছিল। আর 5 বছর আগে সেই ঘটনার পর থেকে মানসিক এখন পর্যন্ত ড্রিল বিটের পেছনে লেগে আছে, কিন্তু প্রমাণের অভাবে সে তার কিছুই করতে পারে না। ড্রিল বিট এতটাই চালাক ছিল যে সে তার বিরুদ্ধে যাওয়ার মতো বিন্দুমাত্র প্রমাণ রাখে না। কিন্তু ড্রিল বিটও এটা খুব ভালো করেই জানে যে মানসিক তাকে হাতে নাতে ধরার জন্য প্রায় 5 বছর ধরে তার পেছনে লেগে আছে। এবার একদিন মানসিক যখন লুকিয়ে লুকিয়ে ড্রিল বিটের উপর নজর রাখছিল, ঠিক তখনই ড্রিল বিট তাকে দেখতে পেয়ে বলে, হঠাৎ দূর থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ কাঁদছে। তারা উৎস খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর একটি বিশাল মন্দির দেখতে পেল। দরজা আধখোলা। সায়ন এগিয়ে গিয়ে দরজা ঠেলে খুলতেই হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে একটা রহস্যময় নীরবতা নেমে এলো। মন্দিরের ভেতরে ঢুকে তারা অবাক হয়ে গেল। মন্দিরের ভেতর এক রাজসভার মতো ব্যবস্থা ছিল।